4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। আজ দিনাজপুর থেকে প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাস্তবায়ন হলে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে আশা। সংস্কার নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। অধ্যাদেশে পরিবর্তন হতে পারে না সংবিধান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের। ইসরায়েলে সেজিল সহ একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। তেহরানেও সরকারি স্থাপনায় আক্রমণ। যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী নয় আরাকচি। ভোরের সবাই সঙ্গে আছি, আমি মেসবাহুল আলিফ। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধনে আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এদিন দিনাজপুর শহরের নানা নানির কবর জিয়ারতে অংশ নেবেন তারেক রহমান। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল 10:30টায় পৌঁছাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত 8টার বিমানে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এদিকে প্রাণের নেতা তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপি সভাপতি বলেন, এই মাটিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কেটেছে কৈশোর শৈশব। শহরের বালুবাড়িতে তার মা আপোষহীন নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভূমি। প্রাণচাঞ্চল্যতার মধ্য দিয়ে উনি আসবেন, হাজার হাজার লোক উনাকে অভিবাদন জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানুষদের কন্ট্রোল করা থেকে শুরু করে সিকিউরিটি বিষয়ে যাবতীয় বিষয়ে আমরা এসএসএফ এর পরামর্শেই আমরা করছি। প্রধানমন্ত্রী দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং 3000 পুলিশ মোতায়েন থাকবে। সময় সংবাদ, দিনাজপুর। কৃষি প্রধান দেশ হলেও অনুন্নত কৃষি ব্যবস্থাপনা আর নদী খাল শুকিয়ে যাওয়ায় দিন দিন ধ্বংস হচ্ছে কৃষিখাত। এই সমস্যা সমাধানে খাল নদী পুনঃখনন প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, জিয়াউর রহমানের সফল উদ্যোগ থেকে অভিজ্ঞতা নিয়ে টেকসই ও আধুনিকভাবে খাল খনন ও রক্ষণাবেক্ষণ করলে কৃষি বিপ্লব ঘটবে। তবে বাস্তবায়নে পড়তে হবে চ্যালেঞ্জে। শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদন। গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনর্জীবনের উদ্দেশ্যে 1977 সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। লক্ষ্য ছিল বর্ষাকালের অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ ব্যবস্থা নিশ্চিত করা। সে সময় সারা দেশে 3636 মাইল খাল খনন করেন তিনি। শুধু তাই নয়, স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জিয়াউর রহমান চালু করেন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই খাল খনন প্রকল্প দেশের কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনে। চাহিদা মিটিয়ে উৎপাদিত চাল বিদেশেও রপ্তানি শুরু হয়। তবে কালের পরিক্রমায় দখল, ভরাট ও অপরিকল্পিত উন্নয়নে হারিয়ে গেছে অনেক খাল। এতে অনেক এলাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা, আবারও কোথাও শুষ্ক মৌসুমে দেখা দেয় তীব্র পানি সংকট। এমন বাস্তবতায় সরকার গঠনের পর পিতার দেখানো পথে আবারও খাল পুনরুদ্ধার ও খনন কাজ শুরু করেছে বিএনপি। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করবে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। খাল খনন পুনর্খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফসল কৃষি উৎপাদনের জন্য। শুধু পানির সেচ দেওয়া হবে সেটা না, পানি নিষ্কাশনের ব্যবস্থা তাতে হবে, জলাবদ্ধতা দূরীকরণ হবে, যে অর্থ সরবরাহ করা হবে এটা বিনিয়োগ, এটা আমাদের জাতীয় অর্থনীতির জন্য কল্যাণ বয়ে আনবে। শুধু খাল খনন করলেই হবে না, রক্ষণাবেক্ষণের দিকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। আজকে করলাম, পরে যখন বৃষ্টি আসলো সেটা ভরে গেল, এইটা যেন না হয়। খাল খনন কর্মসূচি অন্তত করলে এইটা যেন স্থায়ী হয়, টেকসই হয়। আধুনিক কৃষির জন্য পানি সেচ খুবই গুরুত্বপূর্ণ। এইসব প্রকল্পে অনেক সময়
অনেক দুর্বৃত্তায়নের অভিযোগ পাওয়া যায়। এটাকে খুব কঠোরভাবে দমন করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, হারিয়ে যাওয়া খালগুলো আবার ফিরে এলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি বদলে যেতে পারে গ্রাম বাংলার পানি ও পরিবেশ ব্যবস্থাপনার চিত্র। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 12 সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্ন কর্মীর জন্য 5,000 টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সংসদ সচিবালয়ে চট্টগ্রাম সিটির মেয়র ডক্টর শাহাদাত হোসেন এবং অন্যান্য সিটির প্রশাসকদের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুবন জানান, ঈদ উল ফিতর উপলক্ষে পরিচ্ছন্ন কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিগত 17 বছরে তথ্য প্রযুক্তি খাতে যে বড় ধরনের বিচ্ছিন্নতা হয়েছে, সেটা প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ কাটিয়ে উঠবে। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তথ্য প্রযুক্তির নতুন বিকাশ হবে এবং আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন। অনুষ্ঠানে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, তথ্য মহাসড়কে যত দ্রুত যুক্ত হওয়া যাবে, ততই সরকারের প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, মেগা প্রজেক্ট নেয়ার তুলনায় তৃণমূল মানুষের উপকার বিবেচনায় ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা মাঝখানে যে একটা কাট অফ পিরিয়ড 17 বছরে হয়ে গেছে, আমরা সেই কাট অফ পিরিয়ড পার হয়ে আমরা নতুন করে নতুন উদ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ আইসিটি ক্ষেত্রে নতুন প্রজন্মের যে দক্ষতা এবং তাদের যে জ্ঞান তার বিকাশ তিনি করবেন। এই জগতের আমাদের সমমানদের যে জ্ঞান, এটাকে যদি আমরা যৌথভাবে কাজে লাগাতে পারি, তাহলে তাদের কালেকটিভ ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসটা দেশের জন্য, দলের জন্য, মানুষের জন্য আমরা কাজে লাগাতে পারবো। পুরো পিছিয়ে পড়া জায়গা থেকে সামনে আসা, তারপর তাল মেলানো এবং এগিয়ে যাওয়ার চেষ্টা, ইটস এ হিউজ টাস্ক আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি এই সংগঠনটা যেভাবে তৈরি হয়েছে, এই সংগঠনটা খুব চমৎকারভাবে কাজগুলো করে যাবে। অন্য প্রসঙ্গ, সংবিধান সংস্কার নিয়ে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার পরিষদ। গেজেট অনুযায়ী সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও কেন সেটি করা হলো না, এমন প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তনের মতো বিষয়ে অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। এদিকে সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। দুই দিন মুলতবি দিয়ে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন বসে সকাল 11টায়। দিনের সূচি অনুযায়ী সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু শুরুতেই বক্তব্য দিতে শুরু করেন বিরোধী দলীয় নেতা। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। সে সময় তাকে থামিয়ে দিয়ে পরবর্তীতে আবারও সুযোগ দেবার আশ্বাস দেন স্পিকার। দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা দিনের মধ্যে এই ফ্লোরটা এই প্রশ্নোত্তর কালের পরে মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ। নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে বেলা 12টায় শুরু হয় জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ। সে সময় বক্তব্য রাখেন জামায়াত আমির। সংসদ স্বাভাবিকভাবে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, কথা ছিল যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করা হবে, কিন্তু সেটি এখনো কেন করা হলো না সে বিষয়ে সংসদের কাছে প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন,
যখন হাউস সেশনে থাকে না আর্টিকেল 93 অনুসারে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয় সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয় সেটা তখনকার ব্যাপার হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে জুলাই সনদ অবশ্যই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হওয়া উচিত, তবে সেটি হতে হবে সংবিধান মেনে। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। 133 অধ্যাদেশ যাচাই বাছাই শেষে বিশেষ কমিটিকে প্রেরণ 2 এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। এদিকে অধিবেশন শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদের সমাধান না হলে রাজপথে নামবে 11 দলীয় ঐক্য। গণ অভ্যুত্থান হচ্ছে সংস্কারের বৈধতা, এই অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং এই নির্বাচনের বৈধতা। সংবিধান অনুযায়ী তো এই নির্বাচন এই সময় হওয়ার কথা ছিল না, ফলে সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি। পরবর্তীতে এই সংসদে এসে সেটা রেটিফাই হওয়ার কথা ছিল, সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সব কিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা মনে করি, এবং আমরাও তার বিরুদ্ধে দাঁড়াবো। ঈদের আগে মুলতবি হওয়া সংসদ অধিবেশন বসবে 29 মার্চ, চলবে 30 এপ্রিল পর্যন্ত। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রা ও বড় মৌসুম ঘিরে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি তুলে নিল সরকার। এখন থেকে আগের মতোই চাহিদা অনুযায়ী তেল নিতে পারবেন গ্রাহকরা। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, রাশিয়ার তেল আমদানির বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে স্পেসিফিকেশন চাওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের শঙ্কায় গত 6 মার্চ থেকে তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। ফলে ফিলিং স্টেশনগুলোই দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় গ্রাহকদের, সইতে হয় তীব্র ভোগান্তি। অবশেষে 9 দিন পর রেশনিং থেকে সরে এলো সরকার। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ঈদ যাত্রা ও বড় মৌসুম বিবেচনায় জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হয়েছে সব বিধিনিষেধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সহযোগিতা নিয়ে যোগাযোগ হচ্ছে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তুলে ধরেন রাশিয়ার তেল আমদানিতে সরকারের অবস্থানও। এখানে আমরা দুটো বিকল্প নিয়েই কথা বলছি। এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে। আমরা তাদের কাছে স্পেসিফিকেশন চেয়েছি। বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জানান, জ্বালানি খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করবে না সরকার। বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে, সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে বিদ্যুৎ ভবনে দোকান মালিক সমিতি, ব্যবসায়ী প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার শর্তে 40% আলোকসজ্জা কম করার প্রতিশ্রুতি দেয় দোকান মালিক সমিতি। আমরা সকলকে অনুরোধ করব যেন অপ্রয়োজনীয় বাতি না জ্বালায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে দেশের আমদানি রফতানি বাণিজ্যের পাশাপাশি জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঈদের আগে ও পরে ডিজেল, LNG ও জেড ফুয়েল নিয়ে 7টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। জ্বালানি সহ আমদানি পণ্য দ্রুত ছাড়তে বিশেষ টিম গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। অংশীজনদের সহায়তা পেলে জ্বালানি সংকট হবে না বলে আশা কর্তৃপক্ষের। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমলদেব। চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহির্নোঙরে এই মুহূর্তে জ্বালানিবাহী 4টি জাহাজের অবস্থান রয়েছে, যেগুলো ছোট লাইটার এবং মাদার ট্যাঙ্কারে জ্বালানি খালাস করছে। এর বাইরে 17 মার্চ 75,000 মেট্রিক টন LNG নিয়ে প্রাচী এবং 20 মার্চ 70,671 মেট্রিক টন LNG নিয়ে সোনেনগাল বেঙ্গুলা নামে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার জন্য কাগজপত্র জমা দিয়েছে। কিন্তু ঈদের দীর্ঘ বন্ধে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি জ্বালানি খালাসে চ্যালেঞ্জের মুখে
চট্টগ্রাম বন্দর। জ্বালানির বিষয়ে আমরা বিপিসির সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি। বাংলাদেশে আগমনের জন্য যে সমস্ত জাহাজগুলো থাকে তাদেরকে প্রাধিকার বার্তিং দেওয়া এবং আউটার অ্যাঙ্করে যদি তাদের পণ্য খালাসের যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে আমরা এটাকে সুনিশ্চিত করছি। তবে 24শে মার্চ থেকে 27 মার্চের মধ্যে 1 লাখ মেট্রিক টন ডিজেল নিয়ে 4টি জাহাজ এবং 20,000 মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। এই অবস্থায় জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আমদানিকৃত জ্বালানি ও তেল টার্মিনাল থেকে ডিপো এবং সবশেষ ভোক্তা পর্যায়ে পৌঁছাতে রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা সহ অন্যান্য সংস্থাগুলোকে সতর্ক থাকার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞের। জাহাজ থেকে তেল খালাস এবং সেখান থেকে নিয়ে ডিপোতে নিয়ে যাওয়া, টার্মিনালে নেওয়া এবং টার্মিনাল থেকে আবার পাম্প এবং ভোক্তা পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যাতে কোনো গাফিলতি না হয় এই ব্যাপারে সবাইকে সজাগ ভূমিকা রাখতে হবে। এদিকে ঈদের দীর্ঘ বন্ধে আমদানি এবং রপ্তানিবাহী কন্টেনার উঠানামার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে 21টি অফডককে নিরবিচ্ছিন্ন ডিজেল সরবরাহের দাবি জানিয়েছে বিগডা। একই সঙ্গে কন্টেনারবাহী লরি এবং ট্রাক ও কাভার্ড ভ্যানে পর্যাপ্ত জ্বালানি যোগানের অনুরোধ তাদের। এইসব অফডক থেকেই শতভাগ রপ্তানি পণ্যের জাহাজীকরণ এবং 65 ধরনের আমদানি পণ্য ডেলিভারি হয়। ট্রাক, কাভার্ড ভ্যান এবং বেসরকারি অফডকগুলোতে যে ডিজেল বা জ্বালানি তেলের প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহটা নিশ্চিত করতে হবে। যদি সরবরাহ নিশ্চিত করা না যায় তাহলে বেসরকারি অফডকগুলো কিন্তু তাদের ক্যাপাসিটির ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারবে না এবং যদি কাজ করতে না পারে তবে আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে কিন্তু নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে। ঈদের বন্ধে জ্বালানি সহ সব ধরনের আমদানি পণ্য দ্রুত ছাড় করাতে 5টি বিশেষ টিম গঠন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে তারাও অন্যান্য স্টেক হোল্ডারদের সহযোগিতা চেয়েছে। প্রত্যেকটা জায়গাতেই অফিসাররা অ্যাপয়েন্টেড থাকবে, তারা তাদের স্ব দায়িত্ব পালন করবে। এক্ষেত্রে আমদানি এবং রপ্তানি কার্যক্রম স্মুথলি চলবে আশা করছি। অবশ্য শুধুমাত্র ঈদের দিন 6 ঘন্টা ছাড়া বন্ধের বাকিটা সময় পুরোদমে সচল থাকবে চট্টগ্রাম বন্দরে জাহাজ বেরোনো এবং কন্টেনার উঠানামা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক, শিপিং ছাড়াও অন্তত 25টি প্রতিষ্ঠান এবং সংস্থা সরাসরি সম্পৃক্ত রয়েছে। এর একটির অনুপস্থলে বিপর্যয় ঘটে এই বাণিজ্যে। এবার নতুন করে সংকট সৃষ্টি হচ্ছে ঈদের বন্ধে জ্বালানি তেলের সরবরাহ লাইন স্বাভাবিক রাখা। আর তাই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং জ্বালানি সংকট কাটাতে সবগুলি সংস্থাকে একযোগে কাজ করার তাগিদ ব্যবসায়ীদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি ও ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ থাকায় অহেতুক কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার দুপুরে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তিনি এ আহ্বান জানান। কোনো খুচরা বাজারে কেউ হয়তো একটা শূন্যতা সৃষ্টির প্রচেষ্টা চালান কোনো খুচরা বাজারে, কিন্তু এটা বাজারের সার্বজনীন চিত্র না। এবং আমি আমার সব ভাই বোনদের বলবো, দেশবাসীকে বলবো যে বাজার ঠিক আছে, বাজারে যথেষ্ট সরবরাহ আছে। কেউ যদি বাড়তি মূল্য নেয়ার চেষ্টা করে সেটা আপনারাও সচেতন থাকবেন। এরকম বাড়তি মূল্য নেয়ার মতো কোনো পরিস্থিতি আসে নাই। দেশে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে যখন হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে, তখন খোদ সরকারি দফতর ও বাণিজ্যিক শপিং মলগুলোতে দেখা যাচ্ছে অপচয়ের মহা উৎসব। দিনের আলোতে জ্বলছে বাতি আর খালি রুমে ঘুরছে ফ্যান। রাত নামলেই সেই দৃশ্য যেন আলোকসজ্জার নামে আরও দৃঢ় হয়। সাশ্রয়ের আহ্বানের মাঝেই অপচয়ের সেই চিত্র তুলে ধরেছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। এখানে কি কেউ বসছে ভাই? নগর ভবন। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেশ যখন বিদ্যুৎ সাশ্রয়ের নীতিতে, তখন ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভবনে দিনেই জ্বলছে সারি সারি লাইট, ঘুরছে ফ্যান, এমনকি ফাঁকা কক্ষেও বিদ্যুৎ অপচয়ের মহোৎসব। প্রপার আলো আসতেছে, লাইট জ্বালানো। এটারে এদিকে সাপোর্ট দেয়, এই জন্য দুইটা ফ্যান এক্সট্রা চালাইতে হয় আর কি। একই চিত্র অন্যান্য সরকারি দফতরেও। অফিস ছুটির পর রাত নামলেও বদলায় না সরকারি দফতরে বিদ্যুৎ অপচয়ের দৃশ্য। অনেক অফিসে জ্বলতে থাকে অসংখ্য বাতি, পিছিয়ে নেই বেসরকারি খাত। জ্বালানি প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও আলোকসজ্জার নামে রাজধানীর বিভিন্ন শপিং মলে অপচয় হচ্ছে বিদ্যুৎ। আমাদের এমনি তো বিদ্যুৎ ঘাটতি আছে,
তাতে যদি বিদ্যুতের অপচয় করা হয় তাহলে আগামী দিনে বিদ্যুৎ পাওয়া যাবে না। শেষ পর্যায়ে পর্যন্ত যদি আমরা শুদ্ধাচরণ না করি, আমরা যদি নির্দেশনাগুলো মানে ফলো আপ না করি সঠিকভাবে, তাহলে আসলে প্রধানমন্ত্রী একক নির্দেশনায় আসলে খুব বেশি একটা কাজে দিবে না। ওনার এই দেখানো পথটা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশের অফিস আদালত সব জায়গায় বাস্তবায়ন করা জরুরি। দেশকে টিকিয়ে রাখবার জন্য বাস্তবতার নিরিখে যখন আমার ব্যবসায়িক নেতৃবৃন্দ ব্যর্থ হবে তাদের দায়িত্ব পালনে, তখন আমাদেরকেই অপ্রিয় একটি সিদ্ধান্ত নিতে হবে, সেটি নিতে চাই না বলেই তো এত কথা। বিদ্যুৎ সাশ্রয়ে যখন জাতীয় অগ্রাধিকার, তখন অপচয় নিয়ে প্রশ্ন তুলে দায়ীদের শাস্তির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞের। আমাদের বিদ্যুতের এবং জ্বালানির অবস্থা অত্যন্ত নাজুক এবং খারাপ, এবং তার মধ্যে এই বছরে এটা নতুন একটা সংকট দেখা দিয়েছে। আমাদেরকে খুব ভালোভাবে একটা প্রোগ্রাম নিতে হবে, সিরিয়াস প্রোগ্রাম নিতে হবে, যেটা শুধুমাত্র এখন যেটা অ্যাওয়ারনেস এবং জনগণকে শুধু সচেতন করলেই চলবে না, তখন কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে পানিশমেন্ট এবং তাদেরকে জোর করতে হবে, এবং এটা একটা নীতিমালার মধ্যে আনতে হবে। কৃচ্ছ সাধনের শুরুটা যখন রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে হয়, তখন তা কেবল নীতি নয়, হয়ে ওঠে আদর্শ। এখন মাঠ পর্যায়ে বাস্তবায়নের পালা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ সাশ্রয়ের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার বিপরীতে রাতের বেলায় সরকারি দপ্তরের আলোর ঝলকানির এই দৃশ্য সেই উদ্যোগকে অনেকটা ম্লান করে দেয়। প্রশাসনের একটি অংশের এমন উদাসীনতায় প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রধানমন্ত্রীর সেই মহতী উদ্যোগ। শুধু তাই নয়, দায়িত্বহীন এই অপচয় হুমকির মুখে ফেলছে দেশের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাকেও। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সরকার নারী শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। নারী ও কন্যা শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান ডাক্তার জুবাইদা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল গার্ল গাইড অ্যাডভোকেসি ফোরাম। অনুষ্ঠানে নারীর অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কন্যা শিশুরা নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষা নিয়ে বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায় তখন জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ সব নারী ও কন্যা শিশুর জন্য নিরাপদ দেশ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রয়াস। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী ও কন্যা শিশুরা থাকবে নিরাপদ এবং ক্ষমতায়িত। বর্তমান সরকার কন্যা শিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন ডাক্তার জুবাইদা রহমান। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। বর্তমান সরকার কন্যা শিশুর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার প্রয়াস নেবে। একমাত্র শিক্ষার মাধ্যমেই একটি কন্যা শিশু অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে পদার্পণ করবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, নাগরিকেরা দীর্ঘদিন অনেক অধিকার থেকে বঞ্চিত ছিলেন, সে কারণেই এখনো নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। একজন নাগরিকের যে অধিকার থাকা উচিত, আমরা অনেক ক্ষেত্রেই সেই অধিকার বঞ্চিত হয়েছি। নারীদেরও অধিকারের জন্য কথা বলতে হবে। আজকে কথা বলতে হচ্ছে কেন? যেহেতু আমরা অধিকার হারা করে রেখেছিলাম, কিছুদিনের মধ্যেই এই বৈষম্য কেটে যাবে। অনুষ্ঠানে সমতা, মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকের লটারি পদ্ধতিতে ভর্তির নিয়ম বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সংসদে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী বছর ভর্তির বিষয়ে নতুন করে ভাববে মন্ত্রণালয়। বলেন, দেশের 3 ধরনের শিক্ষা ব্যবস্থাকে একীভূত করার বিষয়ে কমিটি গঠন করেছে সরকার।
ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার বিকেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ইফতার মাহফিলে তিনি আরও বলেন, আগামী 5 বছরে 96% শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসা হবে। তাদের ইউনিফর্ম ও খাবার সরবরাহ করা হবে। প্রতিমন্ত্রী আরও জানান, ফ্যাসিবাদের সময় দেশের যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে সেই জায়গা থেকে পুনরুদ্ধার করতে কাজ করছে সরকার। আগামী 5 বছরের ভেতরে আমরা 96+% ফুল আমাদের সব শিক্ষার্থীদের মানে বিটুইন 6 to 10 year old সকলকে আমরা প্রাথমিক বিদ্যালয়ে দেখতে চাই। 96%+ মানে পুরো জনগোষ্ঠীকে প্রাথমিক স্কুলিংয়ের আওতায় আমরা নিয়ে আসব। সকলকে ইউনিফর্ম, দিনের খাবার আরও অনেক কিছুর ব্যবস্থা আগামী 5 বছরের ভিতরে মানে পূর্ণাঙ্গভাবে করা হবে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে প্রাণ গেল কলেজ ছাত্র ও কন্টেন্ট ক্রিয়েটর রাকিবের। এই ঘটনায় একজনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলির শব্দ শোনা যায়। সেখানেই পড়েছিলেন কলেজ ছাত্র ও কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আহমদ। কুপিয়ে জখমও করা হয় তাকে। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পাওয়ার পর জরুরি বিভাগের সামনে কান্নায় ভেঙে পড়েন বন্ধু ও স্বজনরা। দাঁড়ায় ছিলাম, পরে গুলির আওয়াজ আসছিল, ওইখানে যাই দেখি পরে হাতুড় আছে না, হাতুড় দিয়ে মারতেছিল। আর এখানে পার হয়তো দিচ্ছে আর গুলি করছে হয়তো। আমি মনে করছি যে কেক কাটতেছে, বাজি ফুটাইতে আছে, পরে ঘুরিয়া দেখে কেউ সারা হয়ে পড়ে রয়েছে আর সবাই দৌড়াইতে আছে। মন মেয়েটা নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল। ও বলতেছে যে আমি যখন তখন মারার, কিন্তু আজকে যে মারার যাবে এরকম কিছু জানতাম না। আর ওই মেয়ের ব্যাপারেই বলতেছিল বারবার। আমি যতটুকু শুনছি যে ওনাকে 1 ঘন্টার জন্য কাকে আরেকজনের বউকে বিয়ে করছে রিসেন্টলি, তো ওইটাও ঝামেলা হইতে পারে। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান রাকিবের বাবা। টিকটক করে, ওর বন্ধু বান্ধবের অভাব নাই, তবে সে যখন ওই যে হুন্ডা নিয়ে আসলো, হুন্ডার থেকে নামার সাথে সাথে তারা 4টা রাউন্ড গুলি করছে, ওইখানকার পোলাপাইনে বললো। আর গুলি করার পরে তারা এলো বাতালি মানে কোপাইছে। আসামিরা যেন কোন প্রকার ছাড়া না পায়। এই ঘটনায় সাধারণ জনতার সহায়তায় একজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। তারা পালানোর সময় একজন হচ্ছে ওইখানকার জনগণ এবং আমাদের যে পাশে টহল বাড়ি ছিল তাদের হাতে ধরা পড়ে, আর বাদবাকি 3 জন পালায় যায়। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা এটা তদন্ত করতেছি। বুরহানুদ্দিন কলেজের ছাত্র রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু নিয়ে কন্টেন্ট তৈরি করত। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। রোববার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন ছিল যাত্রীদের ভিড়। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই যথাযথ সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। সোমবার থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। ইট পাথরের ব্যস্ত শহর ছেড়ে শেকড়ের টানে বাড়ি ফিরছেন মানুষ। পথের ভোগান্তি এড়াতে ঈদের কয়েকদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। রোববার সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড়। চাপ সামলাতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিধিনিষেধ রয়েছে বিনা টিকিটে প্রবেশেও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই আগেভাগে ফিরেছেন বাড়ি। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের ছুটির আগেই চলে যাচ্ছি, তো এবার তেমন একটা ভোগান্তি মানে দেখছি না। আগে যাচ্ছি, এবার আম্মু একটু অসুস্থ, তো ভাবলাম আম্মার সাথে একটু বেশি দিন থাকি বাড়িতে। এই যানজট সবকিছু মানে ট্রেনের টিকিটও পাওয়া যায় না, শেষের দিকে ভিড় হয় বেশি, এই জন্য একটু আগে যাচ্ছি। যাত্রীচাপ থাকলেও নেই কোনো শিডিউল বিপর্যয়, সন্তুষ্ট যাত্রীরাও। তবে কয়েকটি ট্রেনে বগি নাম্বার না থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন অনেক যাত্রী।
ট্রেন ঠিক সময় আসছে কিন্তু এখনো বগি নাম্বার দেয়নি। আমরা সবাই আসলে কনফিউজড, কোন বগিতে উঠবো, কখন উঠবো, কি সমাচার, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। টিকিট কালোবাজারির সঙ্গে কেউ যুক্ত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রেলওয়ে কর্তৃপক্ষের। গুরুত্বপূর্ণ ট্রেনে এক্সট্রা কোচ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া 10টি স্পেশাল ট্রেন পরিচালিত হবে, যেটা 16 তারিখ থেকে স্পেশাল ট্রেনগুলো চলাচল শুরু করবে। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর থেকে ছেড়ে যাবে 39টি আন্তনগরীর ট্রেন। সোমবার থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদে ফাঁকা রাজধানীতে চুরি ছিনতাই ঠেকাতে তৎপর পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আরও বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি রোধে তৎপর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নগদ অর্থ ও স্বর্ণালংকার বহনে চালু হয়েছে পুলিশের এসকর্ট সার্ভিস। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ও রাজধানীর নিরাপত্তা নিয়ে রোববার সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ভারপ্রাপ্ত কমিশনার জানান, সড়কে যাতায়াত নিরাপদ করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি রোধে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। নগদ অর্থ স্বর্ণালংকার বহনে এসকর্ট সার্ভিস চালু করেছে ডিএমপি। প্রধান টার্মিনালগুলোতে কাজ করছে বিশেষ নজরদারি ও তদারকি টিম। আমাদের ডিএমপি হতে নগদ অর্থ বা স্বর্ণালংকার বহন করার জন্য মানি এসকর্ট ব্যবস্থা চালু হয়েছে। এই এসকর্ট ব্যবস্থা এখন শেষ দিকে হয়তো আরও বেশি লাগবে। আমরা প্রস্তুত আছি, যে সংখ্যক লাগবে সেই সংখ্যকেই দেওয়া হবে মানি এসকর্ট বা অন্যান্য মূল্যবান মালামাল পরিবহনের সময়। ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা প্রতিরোধে পুলিশি টহল কয়েক গুণ বাড়ানোর কথা জানান কমিশনার। আপনারা জানেন, ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। এই সময় অপরাধীরা যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে, সেজন্য টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কূটনীতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট, ফুট পেট্রোল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান কমিশনার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অলিগলি ছাপিয়ে মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার দাপটে বিশৃঙ্খল ঢাকার রাজপথ। যানজটেও অন্যতম কারণ নিয়ন্ত্রণহীন এই যানবাহন। শৃঙ্খলা ফেরাতে কাজ করলেও ব্যর্থ ট্রাফিক বিভাগ। তবে নীতিমালা ছাড়া এই বাহন নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ। তাদের মতে, অটোরিকশার নিবন্ধন পদ্ধতি চালু হলে বছরে হাজার কোটি টাকার রাজস্ব আদায় হতে পারে। শেখ রাসেলের ছবিতে আতনুজ রহমানের প্রতিবেদন। ব্যাটারি চালিত রিকশার জটলায় আটকা অ্যাম্বুলেন্স, নির্বিকার ট্রাফিক পুলিশ। একই চিত্র প্রায় পুরো রাজধানীতেই। খোদ ঢাকায় ঠিক কত পরিমাণ অটোরিকশা সড়কে দাপিয়ে বেড়ায় এর সঠিক কোনো পরিসংখ্যান না পাওয়া গেলেও এই সংখ্যা অন্তত 20 লাখের ওপরে। নিয়ন্ত্রণহীন এসব বাহনের যথেচ্ছ ব্যবহারে তৈরি হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি, বাড়ছে ঝুঁকিও। অলিগলি ছাপিয়ে মূল সড়কে উঠে পড়া রিকশা নিয়ন্ত্রণে অনেকটাই অপারগ পুলিশের ট্রাফিক বিভাগ। যারা ড্রাইভার তারাও দক্ষ না, বা এই গাড়িটাও আসলে গাড়ি হিসেবে স্বীকৃত না, তারপরেও হাজার হাজার গাড়ি এগুলো চলছে। তো এটা যে চলার দায়টা, এটা কিন্তু ট্রাফিক পুলিশের উপরে সবাই মনে করে যে ট্রাফিক পুলিশ এটা করছে না। তো আমরা আপাতত কর্তৃপক্ষের নির্দেশনা যে মূল সড়ক যে সেগুলোতে যেন তারা না আসে। ঢাকার রাস্তা থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে দেওয়া প্রায় অসম্ভব বলছেন বিশ্লেষকরা। সড়কের শৃঙ্খলা ফিরাতে ও যানজট নিরসনে প্রয়োজন এদের নিয়ন্ত্রণ করা, আর তার জন্য দরকার নিবন্ধন ও সুনির্দিষ্ট ডাটাবেজ। তবে একদিকে নেই নিয়ন্ত্রণ, অন্যদিকে গড়ে উঠেছে সিন্ডিকেট। বিপজ্জনক জেনেও ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য কমানোর কোনো উদ্যোগ নেয়নি সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারও। নীতিমালার অভাবেই সড়কের বিশৃঙ্খলা নিরসন করা সম্ভব হচ্ছে না ভাষ্য এই বিশেষজ্ঞের। অটোরিকশা নিয়ে সবসময় আসলে রাজনীতি হয়েছে। বিগত সরকার, আমি বলবো এমনকি অন্তর্বর্তী সরকারের সময় এটাকে নিয়ন্ত্রণ করার কিন্তু কোনো চেষ্টা করা হয়নি। তাদের পিছনে আসলে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। তারাও কিন্তু বিভিন্নভাবে ইন্ধন দেবে এটা সড়কে থাকার জন্য। কারণ অবৈধ এবং অননুমোদিত যানবাহন যদি সড়কে চলে, এটাকে ঘিরে একটা এক্সটর্শন বা চাঁদাবাজির সুযোগ থাকে। নিয়ন্ত্রণ করতে হলে
নীতিমালাটা প্রণয়ন করতে হবে খুবই দ্রুত। লাইসেন্সিং প্রক্রিয়া ও রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা গেলে এই খাত হতে পারে রাষ্ট্রের বিপুল পরিমাণ টাকার রাজস্ব আদায়ের উৎস। আতজ রহমান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। মধ্যরাতে পীরপুরে সুতার গোডাউনে আগুন, আধা ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। জানা যায়নি সূত্রপাতের কারণ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। রোববার সকালে তাকে নিয়ে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত কিনা তা এখনই বলার সুযোগ নেই। রোববার বেলা 11:15টায় এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। বেলা 11:15টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স। তার সঙ্গে যাত্রা করেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাষণ। ওনার সাথে গিয়েছে ওনার স্ত্রী আফরোজা আব্বাস, ওনার বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস। ডাক্তার বলেছে যে আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে পুরোপুরি সম্পূর্ণ আপনার সুস্থ হওয়ার জন্য। এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে মির্জা আব্বাসকে। করা হয়েছে 2টি অস্ত্রোপচার। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। এই ধরনের পেশেন্টের ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে খুব বেশি, প্রন টু ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য এবং ইনফেকশনের উন্নত চিকিৎসার জন্যই তাকে আসলে বাইরে নেওয়ার ব্যাপারে বোর্ড সুপারিশ করেছে। তবে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত কিনা তা বলার সুযোগ নেই বলে জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আশঙ্কাজনক বা আশঙ্কা মুক্ত সেটি বলা খুব মুশকিল, এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো। গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যের মৌলিক অধিকার ও সাংবাদিকদের ওয়েজবোর্ড ঢেলে সাজাতে রোড ম্যাপ তৈরি করছে সরকার। রোববার সন্ধ্যায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে তথ্য মন্ত্রণালয়কে পুরোপুরি ঢেলে সাজানো হবে। নিরপেক্ষ তথ্য ও সেবার মান বাড়াতেও কাজ চলছে। এ সময় সাংবাদিকদের সমস্যা নিরসনে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের দেশে তো তথ্যের প্রবাহটা অবাধ না, বিশেষ করে সরকারি দপ্তরগুলিতে তথ্যটাকে আটকে রাখার একটা সংস্কৃতি আছে। তো ফলে প্রথমেই আমাদেরকে তথ্যের অবাধ প্রবাহের সংস্কৃতিটা তৈরি করতে হবে। আমাদেরকে শুরু করতে হবে কি প্রচার করা যাবে এখান থেকে নয়, কি প্রচার করা যাবে না ওইটুকু ঠিক করে দিলে বাকি সবই প্রচার করা যাবে। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ফারুক ওয়াসিফকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেন বক্তারা। এ সময় তাকে অবিলম্বে অপসারণ করে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। বক্তারা আরও বলেন, পিআইবিকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছে ফারুক ওয়াসিফ। সম্প্রতি সময় সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে পিআইবি মহাপরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তথ্য উঠে আসে। ফারুক ওয়াসিফ সেই নিয়োগ বাণিজ্যতেই ক্ষান্ত হননি। তিনি বিভিন্ন অনুষ্ঠানের নামে অনেক অর্থ কামিয়ে নিয়েছেন, দুর্নীতি করে তার নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন। গত 17 মাস যে দুর্নীতিটা চলছে, এই দুর্নীতিটা পিআইবির মধ্যে চলছে। পিআইবির মতো সারা বাংলাদেশের সকল স্তর থেকে দুর্নীতি, অন্যায়, অবিচার রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর ও শিপিং কর্পোরেশনে একাধিক প্রকল্পে অনিয়ম ও নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। এর মধ্যে জাহাজ ক্রয়ে প্রায় 486 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এদিকে নকশা জালিয়াতির মাধ্যমে
10তলা আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার ঘটনায় রাজুকের 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বর্তমান চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদক জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে রয়েছে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ। মনিরুজ্জামান শিপিং কর্পোরেশনের এমডি থাকার সময় 2,486 কোটি টাকা ব্যয়ে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত থাকলেও কেনা হয় মাত্র 4টি। বাকি 486 কোটি টাকার আর্থিক অসঙ্গতি উঠে এসেছে প্রতিবেদনে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখছে দুদকের একটি আলাদা টিম। অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী কর্মকর্তাগণ, বিশেষ করে এই টিম তাদের অনুসন্ধান কার্যক্রমের যে তথ্য প্রাপ্তি সাপেক্ষে তারা প্রতিবেদন দাখিল করবেন। ভিন্ন অনুসন্ধান কার্যক্রম চলছে তাদের ব্যক্তিগত অভিযোগের প্রেক্ষিতে। এদিকে মোংলা বন্দরে 1,538 কোটি টাকায় পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পের বরাদ্দেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এসব নথিপত্র যাচাইয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তলবে নোটিশ পাঠিয়েছে অনুসন্ধানকারী দল। মোংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এই প্রকল্প বেস একটি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। এছাড়া নকশার শর্ত ভেঙে খোলা জমিতে 10তলা আবাসিক ভবন অনুমোদন দেওয়ার অভিযোগে শেরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সরদার মাহবুবুর রহমান সহ রাজুকের 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ। বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন প্রচেষ্টার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মিতু আক্তার নামে এক নারী উদ্যোক্তা। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মিতু আক্তার জানান, একটি অটোরাইস মিল কিনতে 30 কোটি টাকার ঋণ নিতে 2024 সালের 21শে অক্টোবর থেকে ওই বছরের 6 নভেম্বর পর্যন্ত উন্নয়ন প্রচেষ্টার কাছে অগ্রিম 6 কোটি টাকা জমা দেন। কিন্তু টাকা নেয়ার পর থেকে কর্তৃপক্ষ ঋণ দিতে গড়িমসি করছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে উন্নয়ন প্রচেষ্টার প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে তার সহযোগিতা না করে উল্টো সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন এই নারী উদ্যোক্তারা। ব্যাংক লুটারদের শাস্তি ও পাচার করা টাকা ফেরতের দাবিতে আবারও মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। যদিও তাদের অবস্থানের কোনো যৌক্তিক কারণ দেখছে না বাংলাদেশ ব্যাংক। হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতের এক মাফিয়ার নাম অ্যাসালম গ্রুপ, যারা লাখ লাখ কোটি টাকা ব্যাংক থেকে বের করে ধসিয়ে দিয়েছে ব্যাংক খাত, এমন অভিযোগের প্রমাণও মিলেছে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে। অ্যাসালম সহ অন্যান্য ব্যাংক লুটেরাদের লুটকৃত অর্থ ফেরত আনা ও ব্যাংক খাত ধ্বংসের কারিগরদের শাস্তির দাবিতে রোববার সকালে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে মানববন্ধন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে এবং আমরা সেই অর্থ এনে বন্ধ কারখানাগুলো চালু হোক। আমরা পরিবর্তন চাই। আমরা বলছি পাচারকৃত যে টাকাগুলো আছে সেটা দেশে এনে এই যে শ্রমজীবী মানুষের যারা শিক্ষিত বেকার আছে, যাদের কাজ নেই, তাদের কাজের ব্যবস্থা করা হোক। মানববন্ধন থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক। হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যকেই আইন শৃঙ্খলা বাহিনী অনুধাবন করে তারা সমবেত হতে পারে বলে আমি মনে করি। ইসলামী ব্যাংকে কিন্তু আমানতকারীদের চাপের মধ্যে পড়তে হয়নি, তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী অর্থ ফেরত পাচ্ছে। সেই হিসাবে আমানতকারীদের সংক্ষুব্ধ হয়ে কোনো সমাবেশ বা বিক্ষোভের ডাক দিয়েছে কিনা সেটা আমরা ঠিক জানি না, এবং সেটা আমাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য যুক্তিসঙ্গত মনে হবে না। বেশ কিছুদিন ধরেই লাগাতার আন্দোলন করছেন ইসলামী ব্যাংকের আমানতকারী ও চাকরিচ্যুতরা। বরদাস্ত করা হবে না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণ সীমা প্রায় দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে এক কার্ডেই মিলবে 40 লাখ টাকা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নতুন গাইডলাইনে জানানো হয়েছে এই তথ্য। বৈদেশিক মুদ্রায় লেনদেন সহ কার্ডের অপব্যবহার ঠেকাতে কঠোর পর্যবেক্ষণে থাকার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সিলিয়া সুলতানের রিপোর্ট।
পোশাক থেকে ঘরের প্রয়োজনীয় বড় বাজেটের কেনাকাটা, বিমানের খরচ, ভ্রমণ, স্বাস্থ্যসেবা, পেমেন্ট সেবা বা হাতের মোবাইল ফোনটি কিনতে এখন ক্রেডিট কার্ড ব্যবহার স্বাভাবিক ঘটনা। ক্যাশলেস বাংলাদেশের লক্ষ্যে নগদ টাকা লেনদেনে অনুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। ফলে সময়ের চাহিদার সাথে ক্রেডিট কার্ডকে সুশৃঙ্খল, সহজ ও গ্রাহক বান্ধব করতে ঋণসীমা বাড়িয়ে নতুন গাইডলাইন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ক্রেডিট কার্ডের ঋণসীমা 25 লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ 40 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে নিরাপদ সীমা 10 লাখ টাকা থেকে বাড়িয়ে 20 লাখ নির্ধারণ হয়েছে। প্রতিটা ব্যক্তির জন্য যখন একটা ক্রেডিট কার্ড অ্যালাউ করা হয় তার একটা লিমিট থাকে এবং সেই লিমিটে ফরেন কারেন্সির পার্ট থাকে, আবার দেশের মধ্যে থাকে। অবশ্যই ফরেন কারেন্সি পার্টটা খুবই সীমিত পরিমাণে থাকে। গাইডলাইনে ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট গ্রাহকের অভিযোগ, কার্ড সংক্রান্ত অনিয়ম, জালিয়াতি, কার্ডের মাধ্যমে সংগঠিত লেনদেন পরিশোধ ব্যবস্থা সংক্রান্ত জটিলতা, বিরোধ নিষ্পত্তি সহ সার্বিক বিষয়াদি পর্যালোচনার মাধ্যমে সংশোধনী আনা হয়েছে। সুদ হারও নির্ধারিত হয়েছে, তবে কঠোরতাও আছে অপব্যবহারে। বিভিন্ন বিজনেস হাউসে ব্যাংক থেকে যাদেরকে অ্যালাউ করে তারা যদি এটার যত্রতত্র ব্যবহার করে, অনেকে ফ্যামিলি মেম্বার সহ ফুল ফ্যামিলি সহ বিদেশে গেলেন, অনেক লেভিশলি চলাফেরা করলেন, কিছু কেনাকাটা করলেন খুব পশ আইটেম, ব্র্যান্ডেড আইটেম, যেগুলোর পরিমাণ অনেক বেশি। এগুলো আমাদের নজরে আসে এবং আসলেই আমরা তাৎক্ষণিক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। ক্রেডিট কার্ডে লেনদেন বৃদ্ধি পাওয়ায় এর ব্যবহার জটিলতা হ্রাস এবং একই সাথে নিত্য নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা, ভোক্তা অধিকার সংরক্ষণ, দায়িত্বশীল ঋণ প্রদানকে উৎসাহিত করতে এবং স্বচ্ছ নগদহীন আর্থিক লেনদেনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে ক্রেডিট সীমা নির্ধারণের সাথে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা যুক্ত করা হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মেজবাহ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি রোজা চৌধুরী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ভোরের সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। সকালে জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে আসনটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ভোটের লড়াই। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩ জন প্রার্থী। প্রতীক পাওয়ার পর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সবাই। বগুড়া ৬ আসনে মোট ভোটার 4,54,043 জন। আগামী ৯ এপ্রিল ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যানজট, মাদক ও জলাবদ্ধতা নিরসন করে জনবান্ধব নগরী গড়ার অঙ্গীকার ব্যক্ত করলেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, সিটি কর্পোরেশন হবে জনতার কাছে আস্থার জায়গা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে নতুন ৫ জনকে প্রশাসকের দায়িত্ব দেয় সরকার। রোববার নবনিযুক্ত প্রশাসকরা আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে। সবার মুখেই ছিল যানজট, মাদক সহ বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করার অঙ্গীকার। যানজট, পানি নিষ্কাশন, তারপরে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আমাদের রয়েছে, একটি একটি করে সমস্যা চিহ্নিত করে সবগুলো সমস্যাই আমরা সমাধান করার জন্য আগামী দিন থেকে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করব। যেখানে আমাদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, নারী সমাজের জন্য তারা যেন নিরাপত্তায় আর কি চলাফেরা করতে পারে নিরাপদে। তারপর আমাদের এখানে আর কি একটা পরিচ্ছন্ন শহর করতে চাই। সিটি কর্পোরেশন হলো নাগরিকদের সেবক। আমরা এটাকে দায়িত্বের জায়গা মনে করে আমরা মনে করি প্রত্যেকটি নাগরিকের কাছে সিটির যে তাদের টাকা দিয়ে যে সিটি চালায়, তাদের ট্যাক্সের টাকা দিয়ে আমরা সেই পরিমাণ সুবিধা তাদের দেওয়ার চেষ্টা করব। গ্রিন সিটি, ক্লিন সিটি বাস্তবায়নের পাশাপাশি নগর ভবনকে জনবান্ধব করে তোলার কথাও বলেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু যেই কয়টি প্রশাসক নিয়োগ দিয়েছেন সিটি কর্পোরেশনগুলোতে, তিনের একটি চাওয়া পাওয়া এই ক্লিন সিটি, গ্রিন সিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন হিসাবে যেন সিটিগুলো থাকে। রংপুর নগরকে অবশ্যই একটি আধুনিক, সবুজ এবং সুন্দর একটি নগরীতে পরিণত করার চেষ্টা করি। নিরাপদ শহর গড়তে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন প্রশাসকরা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বরিশালের মুলাদিতে সরকারি স্বাস্থ্যসেবা মেলে নামমাত্র। 2006 সালে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়া হলেও 19 শয্যাতেই আটকে আছে কার্যক্রম। ঠিকাদারি অবহেলা আর দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তিতে রোগী ও চিকিৎসকরা। যদিও দ্রুত সময় ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। সুজয় দাসের ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। 18 বছর আগের ঘোষণা, কিন্তু বাস্তবে কেবল কয়েকটি মরিচা ধরা রডের কঙ্কাল। এটি বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৃশ্য। 2006 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও 1.5 যুগ পেরিয়ে গেছে। বর্তমানে 19 শয্যার একটি ভবনে চলছে চিকিৎসা সেবা, যেখানে প্রতিদিন ভর্তি থাকছেন 70 থেকে 80 জনের বেশি রোগী। শয্যা না পেয়ে রোগীদের সেবা নিতে হচ্ছে হাসপাতালের মেঝেতে। ভোগান্তিতে পড়তে হচ্ছে চিকিৎসকদেরও। বাচ্চা নিউমোনিয়া হয়েছে, এই জন্য চিকিৎসার জন্য আসছে। 3-4 দিন পরে আর কি বেড পাইছি নিচে। বাচ্চারা যেখানে মাথা ফাটা রোগী ওখানে, ডায়রিয়া রোগী ওখানে, এই জন্য আর কি খুব সমস্যা হইতেছে। বেড আছে 50টা, রোগী আছে 100। আমাদের যেহেতু ভবন নাই, ভবন না থাকার কারণে আমাদের ওয়ার্ডে অ্যাকোমোডেশন সমস্যা হচ্ছে, ডাক্তারদের বসার সমস্যা হচ্ছে। 2020 সালে পরিত্যক্ত ভবন ভেঙে 31 শয্যার নতুন 3 তলা ভবনের কাজ শুরু করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে 2022 সালে। 2024 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত 1.5 বছর ধরে পুরোপুরি বন্ধ কাজ। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে টেন্ডার বাতিল হওয়ায় কাজ বন্ধ। অফিসের সমন্বয়ের অভাবে কাজটা ক্যান্সেল হয়ে গেছে, নতুন টেন্ডারের ব্যাপার। এই পর্যন্ত আমরা পাইনি, এখনো আমার প্রসেসিং এ আছে। যেটুকু কাজ করছি ওটুকু বিল তারা দেবে আমাদের। স্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় ঠিকাদার কাজ থেকে সরে গেছেন, তবে শিগগিরই নতুন বরাদ্দ দিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। যতটুকু কাজ করেছে তাকে অ্যাসেস করে আমরা অতটুকুই বিল দিয়েছি, আর বাকি যে কাজটা, এটা রিমেনিং কাজের আমাদের টেন্ডার যে অংশ বাকি আছে ওই কাজের টেন্ডার হবে এবং ওই কাজগুলো করলে ওই কাজটা কমপ্লিট হয়ে যাবে। কর্তৃপক্ষের তথ্য মতে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে প্রতিদিন 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বিভিন্ন দুর্যোগে সিসিটিভি ক্যামেরার একাংশ বিকল হয়ে গেছে পটুয়াখালী পৌরসভায়। ঈদ মৌসুমে নিরাপত্তা বাড়াতে ক্যামেরাগুলো মেরামতের পাশাপাশি নতুন ক্যামেরা স্থাপনের দাবি পৌরবাসীর। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। অপরাধ নির্মূল ও নিরাপত্তা বাড়াতে 2022 সালে পটুয়াখালী পৌরসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 110টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। পরে আরও প্রায় 90টি স্থাপন করলে সংখ্যা দাঁড়ায় প্রায় 200। এলাকাবাসী বলছেন সিসি ক্যামেরার জন্য চুরি, ছিনতাই, ইফটিজিং সহ অপরাধ প্রবণতা কমছে। তবে বড় শহরের তুলনায় ক্যামেরার সংখ্যা অপ্রতুল। বিভিন্ন দুর্যোগে কিছু ক্যামেরা বিকল হয়ে গেছে। ঈদের আগেই বিকল ক্যামেরাগুলো সচলের দাবি পৌরবাসী ও পুলিশের। সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত হলে পরে দুষ্ট প্রকৃতির লোকেরা, সন্ত্রাসীরা, চাঁদাবাজরা ভয় বিবল থাকবে। যে পরিমাণ সিসি ক্যামেরা থাকার দরকার সেই পরিমাণ সিসি ক্যামেরা নাই। সিসি ক্যামেরা আছে কিন্তু সেই প্রত্যেকটা পয়েন্টে নাই। যেখানে যেখানে নাই সেইখানে সিসি ক্যামেরা তাদের দেওয়া উচিত। কিছু ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছু কিছু স্থানে, গুরুত্বপূর্ণ স্থানে, এগুলো আমাদের মামলা ডিটেকশন এবং অপরাধী ডিটেকশনে একটু বেগ পেতে হচ্ছে। আর ঈদের আগেই বিকল ক্যামেরাগুলো মেরামতের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নতুন ক্যামেরা স্থাপনের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। নতুন জায়গায় অপরাধী যখন দেখে এক জায়গায় সিসি ক্যামেরা আছে, সে বিকল্প জায়গা হয়তো খোঁজার চেষ্টা করে। তো সেক্ষেত্রে যদি এরকম কোনো স্পট বা কোনো জায়গা আপনাদের পরামর্শ থেকে থাকে, সেটি আমরা সাদরে গ্রহণ করবো। আপনারা আমাদেরকে জানালে আমরা সেটি ভিজিট করে পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। 1892 সালে পটুয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে পৌরসভার বাসিন্দার সংখ্যা প্রায় 1,15,000। সময় সংবাদ, পটুয়াখালী। বাজারে নিজের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। পথে কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সোহাগ। নিহতের শরীরে 3টি গুলি লেগেছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নিহত সোহাগ টিনের ব্যবসা করতেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্টে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। ভোরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিওন মোল্লা। শনিবার বিকেলে রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণ পাড়ায় নির্মাণাধীন একটি বাড়িতে থাই গ্লাস লাগানোর কাজ চলছিল।
এ সময় ভবনের পাশে থাকা 33,000 ভোল্টের তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান মালিক আফরান মোল্লা। এ সময় তাকে বাঁচাতে ছেলে লিওন মোল্লা ও মিস্ত্রি সাদিকুল ছুটে গেলে তারাও দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাদিকুলের। নারায়ণগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। গতকাল বিকেলে রূপগঞ্জ পূর্বাচল জলশিরে 5 নম্বর সেক্টরে 11,000 ভোল্টের বৈদ্যুতিক লাইনে মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন ইলেকট্রিশিয়ান আলতাফ হোসেন। মুমূর্ষু অবস্থায় তাকে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় স্যালো ইঞ্জিন চালিত ট্রলির চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার AMBM ব্রিক্সের একটি ট্রলি ইট নিয়ে কোটচাঁদপুরের বড় বামনদাহ গ্রামে যায়। সেখানে ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেল লাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রলির চালক আলাউদ্দিন নিহত হন। স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। রাজবাড়ীতে পাম্পে তেল নিতে এসে ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, রোববার সদর উপজেলার সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল নিতে আসেন ড্রাম ট্রাক মালিক সোভান পাটোয়ারি এবং বেনাপোলগামী ট্রাক হেলপার স্বপন মিয়া। এ সময় তাদের যানবাহনটি সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেন্সার মেশিনের সামনে এসে দাঁড়ান। হঠাৎ একটি বেপরোয়া গতির ট্রাক সেখানে থাকা অন্য একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে সজোরে আঘাত পান সোভান ও স্বপন মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানায় পুলিশ। নরসিংদীর রায়পুরায় নিখোঁজের একদিন পর প্রতিবেশীর ছাদ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার সকালে শিশু আব্দুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় জিডি করা হয়। রোববার সকালে প্রতিবেশী ইদ্রিস মিয়ার নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দিতে গেলে সেখানে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ করছে বলেও জানায় পুলিশ। যশোরের রিকশা ছিনতাইয়ের পর এক চালককে হত্যার অভিযোগ উঠেছে। সদর উপজেলার প্রাইম ইটভাটা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, রোববার ইফতার শেষে রিকশা নিয়ে বের হন আলমগীর হোসেন। ঘণ্টাখানেক পর তার নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, রিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে ভারী বস্তু দিয়ে আলমগীরের মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এতে মৃত্যু হয় তার। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে সোহেল শেখ নামের যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগীকে কলেজে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করত সোহেল শেখ নামের এক যুবক। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সোহেল শেখ ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের নিয়ে 2016 সালের 10 সেপ্টেম্বর প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় সোহেল শেখ। পরে ভুক্তভোগীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করে অভিযুক্ত আসামি। কয়েকদিন পর ওই কলেজ ছাত্রী সেখান থেকে কৌশলে পালিয়ে বাড়িতে আসে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ফরিদপুরের আদালতে মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে রোববার সোহেল শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই সঙ্গে 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেন আদালত। রাজধানীর মিরপুরে বেনারসি পল্লীতে আগুনে পুড়েছে সুতার গোডাউন। সোমবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিরপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, 20 মিনিটের মধ্যে সবকিছু পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে বেনারসি পল্লীর সুতার এই গোডাউনে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল তা নিশ্চিত নয়। তবে এই ঘটনায় খুব বেশি ক্ষয়ক্ষতি কিংবা কেউ আহত হওয়ার মতো ঘটনাও ঘটেনি। স্থানীয়দের সহায়তায় দ্রুত নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তারা।
সুতা ছিল সেইগুলি ক্ষতি হয়েছে। আগুনটা যে ফায়ারটা যে স্প্রেড করার কোনো সুযোগ পায়নি আর কি। দুই সাইড দিয়ে অ্যাটাক করায় আগুনটা দ্রুত নির্বাপন করতে সক্ষম হয়। তাছাড়া যদি ফায়ারটা স্প্রেড করলে পরে হয়তো ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। খাগড়াছড়ি সদরের পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের একটি টিন শেড ভবন আগুনে পুড়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার চাকমা ও সিনিয়র শিক্ষক অনুপম চাকমা জানান, শনিবার রাত 11:30টার দিকে বিদ্যালয়টির টিন শেড ভবনে আগুন লাগে। খবর পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় পুরো ভবন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দুটি যানবাহন পুড়ে গেছে। রোববার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ের সামনে হঠাৎ দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় পাশের একটি পুলিশ ভ্যানেও সেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে যায় যানবাহন দুটি, তবে কেউ হতাহত হয়নি। সেনানিবাসে আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে কুমিল্লা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি 500 শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে সময় সেনাপ্রধান বলেন, আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন হাসপাতাল দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2015 সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে কলেজটিতে 250 জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। পানি নিষ্কাশনের পথ না থাকায় সুনামগঞ্জে অল্প বৃষ্টিতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। সদর উপজেলার জোয়ালভাঙ্গা হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। বাঁধের কারণে পানি বের হওয়ার কোনো পথ না থাকায় জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রোববার সকালে নিজ উদ্যোগে মোহনপুর ও আশপাশের গ্রামের কয়েকশো কৃষক কোদাল ও দেশীয় কৃষি সরঞ্জাম নিয়ে মাঠে নামেন। এরপর পানি নিষ্কাশনের পথ তৈরি করে। পরে নালা দিয়ে কমতে থাকে পানি, তবে দীর্ঘস্থায়ী ব্যবস্থা না নিলে চরম ক্ষতির মুখে পড়ার শঙ্কা রয়েছে ফসলের। ভোলায় ভেস্তে যেতে বসেছে ইলিশ উৎপাদন বাড়াতে সরকারের দেয়া 2 মাসের জাটকা সংরক্ষণ অভিযান। নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়ার অভয় আশ্রমে অবাধে জাটকা নিধন চলছে। পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান জেলেরা। বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় জনবল না থাকার কথা জানায় স্থানীয় মৎস্য বিভাগ। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলার ইলিশা নৌথানা ও পুলিশ তদন্ত কেন্দ্রের কয়েক মিটারের মধ্যেই দল বেঁধে ইলিশ শিকার করছেন জেলেরা। জাল নৌকা বোঝাই ট্রলারের যাওয়া আসা দেখে বোঝার উপায় নেই মেঘনার অভয় আশ্রমে নিষেধাজ্ঞা চলছে। সদর উপজেলার ভোলার খালগোড়া ঘাটে বিক্রির জন্য মাছ নিয়ে আসছেন জেলেরা। অন্য সময়ের মতোই আড়ত মালিকরা হাঁক ডাক দিয়ে বিক্রি করছেন নিষেধাজ্ঞা অমান্য করে ধরা জাটকা সহ অন্য মাছ। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয় আশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে, কিন্তু নদী জুড়ে নৌকা ট্রলারে সয়লাব। পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে জাল ফেলছেন বলে জানান জেলেরা। বিকল্প কর্মসংস্থান ও সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। সামনে ঈদ আছে, টাকা পয়সা নাই, কিস্তি এলাকা দিতে হইব, এই জন্য আর কি আমরা ধরতেছি। কিস্তির বয় আর কেন দিতে যায় 480 টাকার তেল পুরা মনে 600 টাকার মাছ বেচছে। কেউ দেওয়ান নেই, কেউ ইয়া করুন নেই, খোঁজ নেওয়ান নেই, এই জন্য আর গাঙ্গু যাওয়ার আর যারা প্রভাবশালী এরা তো মনে করেন বিভিন্ন ধরনের বড় বড় সাবার নিশান টাঙ্গায় মনে করেন নদীতে বাইতে আছে, সেগুলো কি অভিযোগ নাই। আমরা তো প্রতিনিয়ত তাদেরকে টাকা দিয়ে সাপোর্ট দিতে পারি না যে এনজিওর টাকা পরিশোধ করো, বাধ্যতামূলক তারা নদীতে যায়। অভিযান পরিচালনায় প্রয়োজনীয় জনবল না থাকার কথা জানায় স্থানীয় মৎস্য বিভাগ। আমরা আমাদের সীমিত জনবল এবং সীমিত বাজেট দিয়ে আমরা মোটামুটি যতদূর সম্ভব আমরা অভিযান করছি। জেলায় নিবন্ধিত 1,68,000 জেলে রয়েছেন। এর মধ্যে 90,200 জেলের জন্য 2 মাসের খাদ্য সহায়তার 14,432 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার, যা এখনো বিতরণ শুরু হয়নি। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সরবরাহ বাড়ায় ময়মনসিংহে বিভিন্ন সবজির পাইকারি দাম কমেছে 5 থেকে 10 টাকা।
তবে ঢেঁড়স, পটল, সজনে ডাঁটা বিক্রি হচ্ছে চড়া দামে। ভোরে নগরীর মেছুয়া বাজারে সপ্তাহ ব্যবধানে 10 টাকা কমে করলা ও চিচিঙ্গার দাম বিক্রি হয় 40 থেকে 50 টাকায়। গাজর, টমেটো ও শসা বিক্রি হয় 20 থেকে 25 টাকায়। এছাড়া ঢেঁড়স ও লতা 100 টাকা, পটল 80 থেকে 85 টাকা, বেগুন 50 টাকা, সজনে ডাঁটা 140 টাকা, কাঁচামরিচ 40 থেকে 50 টাকা হিসেবে বিক্রি হয়। বেগুন বেচতেছি 30 টাকা 35 টাকা, আর শসা 25 টাকা 20 টাকা। বাজারে অনেক মাল আমদানি হয়েছে, মালের দাম মোটামুটি অনেক কম, মানুষ না খাইতে পারবো জিনিসটা। মানিকগঞ্জের তরা মাছের আড়তে হাঁক ডাকে চলছে মাছ বেচাকেনা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। যাচ্ছে তার কাছে। ইউসুফ, এই সপ্তাহ ব্যবধানে মাছের বাজারের ধস শুরু হয়েছে। আসলে কয়েকদিন পরে ঈদ রয়েছে, যার জন্য কিন্তু মাছের বাজারে ধস নেমেছে বলে অনেকে বলছে। তবে মাছের বাজারটিতে কিন্তু বেশ সরবরাহ রয়েছে। সরবরাহ থাকা সত্ত্বেও কিন্তু চাহিদা অনুসারে যে ভোক্তাদের যে চাহিদা অনুসারে যে মাছ, তা কিন্তু অতিরিক্ত আসা। এটি এই পদ্মা, যমুনা, ইছামতি, ধলেশ্বরী এবং কালীগঙ্গা সহ বিভিন্ন মুক্ত জলাশয়ের মাছ এখানে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি পাওয়া যাচ্ছে নওলা, মৃগেল, শিং, পুঁটি, কই, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছও কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রয়না কিন্তু একদম দেশীয় রয়না এখানে বেচা কেনা হচ্ছে। যদি মাছের দরটি বলি, রয়না এখানে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যে। নওলা বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। মিগেল এখানে বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানের দাম কমেছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। মলা বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকার মধ্যে। প্রতি কেজিতে সপ্তাহ ব্যবধানের দাম কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। বাটা বিক্রি হচ্ছে এখানে 130 থেকে 140 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানের দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। আইর মাছ, যেটা পদ্মার আইস, সেটা বিক্রি হচ্ছে 600 থেকে 620 টাকার মধ্যে। প্রতি কেজিতে সপ্তাহ ব্যবধানের দাম কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। কাঠ জাতীয় মাছ 230 থেকে 240 টাকার মধ্যে বেচা কেনা হচ্ছে। সপ্তাহ ব্যবধানের দাম কমেছে 12 থেকে 15 টাকা পর্যন্ত। শোল বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের শোল রয়েছে 500 থেকে 550 টাকার মধ্যে। তবে আকার প্রকার বেঁধে কিন্তু এখানে বেচে কিনতে, এখানে হাট ডাকে যদিও বেচে কেনা হচ্ছে, আমরা সেটা বলার চেষ্টা করছি আসলে এটা কেজিতে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে বেচা কেনা হচ্ছে। আর সেক্ষেত্রে সামুদ্রিক মাছগুলোর মধ্যে পোয়াট, লাল পোয়াট এবং কি অন্যান্য যে পোয়া মাছগুলো রয়েছে, এগুলা কিন্তু 100 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এটা বলা চলে এই মানিকগঞ্জের তরাট মৎস্য আড়তটি কিন্তু জেলার মধ্যে সর্ববৃহত্তম এবং কি এটা এখানে কমপক্ষে 60 থেকে 70 লাখ টাকা প্রতিদিন মাছের বেচা কেনা হয়। এই ছিল আমার কাছে এই মাছের বাজার থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে। ভোক্তার অধিকার নিশ্চিতে তেমন দৃশ্যমান কার্যক্রম নেই বলে অভিযোগ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন সংগঠনটির সভাপতি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এ সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পণ্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। কেন এবার সরকারি উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হলো না, সে প্রশ্নও তোলেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সরকার যেখানে আপনার তার সীমাবদ্ধতা আছে, আমরা রাজপথে থেকে ভোক্তাকে সংগঠিত করে সরকারের পাশে থাকতে চাই। অথচ 1 মাস হয়ে গেল আমরা সরকারের অ্যাক্টিভিটিস সেই জায়গাটায় কিন্তু আমরা এই ভোক্তাদের অধিকারের বিষয়ে আমরা কিন্তু কোনো সুস্পষ্ট কোনো কার্যক্রম দেখি না। সরকারিভাবে অনেক দিবস পালিত হয়, তাহলে কেন এই দিবসটি সরকারিভাবে পালন হচ্ছে না? এই রহস্য কোথায়? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। খবর, ইসরায়েলে প্রথমবারের মতো সেজিল ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আইআরজিসির দাবি, হামলায় ইসরায়েলের একাধিক কৌশলগত স্থাপনার লক্ষ্যবস্তু করা হয়। বাহরাইন, কুয়েত, সৌদি আরবেও হামলা চালানো হয়েছে। তেহরানেও পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। সরকারি অবকাঠামোয় হামলার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে ইরান যুদ্ধবিরতি চায়। ট্রাম্পের এই দাবিকে মিথ্যা উল্লেখ করে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
যুদ্ধ বন্ধে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে আলোচনার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান। রোববার ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC বিবৃতিতে জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর 54তম ধাপ বাস্তবায়ন করেছে। এই ধাপে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সময় সেজ্জিলের পাশাপাশি খেইবার শেকান, গদর, ইমাদ এবং খোররাম শাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইরানের দাবি, এই হামলায় ইসরায়েলের একাধিক কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে ছিল সামরিক শিল্প ও প্রতিরক্ষা অবকাঠামো এবং ইসরায়েলি সেনাদের সমাবেশ স্থল। IRGCর দাবি, হামলাগুলো নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এগুলো চলমান সংঘাতে ইসরায়েলের সামরিক সক্ষমতার ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। 4 মার্কিন বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে IRGC। পাশাপাশি মার্কিন বিমানবাহী রণতরীকে সহায়তাকারীদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে IRGCর মুখপাত্র বলেন, সাহস থাকলে যেন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে জাহাজ পাঠায়। বাহরাইন, কুয়েত, সৌদি আরবেও আক্রমণ চালিয়েছে ইরান। বাগদাদ বিমানবন্দরে ড্রোন ও রকেট হামলা হয়। কুয়েতে বিমানবন্দরেও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার CBS নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ নেই। আমরা স্থিতিশীল এবং শক্তিশালী। আমরা শুধুমাত্র আমাদের জনগণকে রক্ষা করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ আমরা দেখি না। কেন করব আলোচনা? কারণ তাদের সঙ্গে আমরা আগেও আলোচনা করেছিলাম, কিন্তু হামলার শিকার হয়েছি। মার্কিনীদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ভালো নয়। ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। বিমান হামলায় ইরানের হামেদান শহরে পুলিশ ও সামরিক স্থাপনায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগে IRGC ও বাসিস মিলিশিয়ার সদর দফতরেও। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তেহরানে হামলা চলবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে IDF। ইরানে আরও কয়েক হাজার স্থাপনায় আঘাত হানার হুমকি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননেও ব্যাপক আক্রমণ চালানো হয়। আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসছে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তেল আবিব। এদিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এবং মধ্যপ্রাচ্য বড় সংকটের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি। ইরানের সঙ্গে যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, তাদের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টরের মজুদ বিপজ্জনক মাত্রায় কমে আসছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম সোমোফোর জানায়, ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের ওপর বড় চাপ সৃষ্টি করেছে। গেল বছর ইরানের সঙ্গে সংঘাতে বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে মজুদ আগেই কমে গিয়েছিল বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা যুক্ত করায় সেগুলো মাঝপথে প্রতিহত করা কঠিন হয়ে পড়ছে। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য হচ্ছে। ওয়াশিংটন কয়েক মাস আগেই এই সম্ভাব্য সংকটের বিষয়ে অবগত ছিল বলে জানান এক মার্কিন কর্মকর্তা। তবে তার দাবি, যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতে এমন কোনো সংকট নেই এবং তাদের সামরিক সক্ষমতা যথেষ্ট। এর মধ্যেই ইসরায়েল জরুরি অস্ত্র ক্রয়ের জন্য নতুন বরাদ্দ অনুমোদন করেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। এদিকে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি সতর্ক করে বলেছেন, ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন ট্রাম্প। তার মতে, এই সংঘাত মধ্যপ্রাচ্যকে দ্রুত বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের ড্রোন, স্পিডবোট ও মাইনের কারণে বিশ্ব জ্বালানি সরবরাহের বড় অংশ এখন ঝুঁকির মুখে। পাশাপাশি লেবানন, ইরাক কিংবা ইয়েমেনের হাউথি গোষ্ঠীও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী নিয়ে নতুন অবস্থান জানালো ইরান। তেহরানের দাবি, এই প্রণালী সাধারণভাবে সবার জন্য খোলা থাকলেও
যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এমন ঘোষণা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজের পাহারায় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জোট গঠনের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা দিয়েছে ইরান। স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, এই প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর কোনো জাহাজ এখানে চলাচল করতে পারবে না। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি আল জাদিদকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আরাগচি জানান, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়, এটি কেবল যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর জন্য সীমাবদ্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত ইরানের ওপর হামলা চলবে ততদিন এই নীতি বজায় থাকবে। চলমান সংঘাতের মধ্যে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানান তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহন হয়। সাম্প্রতিক সংঘাতের জেরে এই পথে সরবরাহ ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই প্রণালী দিয়ে তেল পরিবহনে বিঘ্ন আগের সব রেকর্ড ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের আহ্বানের পর মিত্রদের সঙ্গে সমন্বয় করে জ্বালানি পথ সুরক্ষার সম্ভাবনাও খতিয়ে দেখছে লন্ডন। ব্রিটিশ জ্বালানি সচিব এড মিলিব্যান্ড বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিভিন্ন দেশকে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন। চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের নাম উল্লেখ করে তিনি বলেন, এসব দেশের তেল সরবরাহ এই পথের ওপর নির্ভরশীল, তাই নিরাপত্তা নিশ্চিত করা তাদেরও দায়িত্ব। তবে এখন পর্যন্ত কোনো দেশই তাৎক্ষণিকভাবে যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দেয়নি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।